আমরা বাঙালিরা ভাই ছোট্ট একটা অর্জনে অনেক বেশি লাফালাফি করি। এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 ক্রিকেটে বাংলাদেশ একটা সিরিজ জিতে গেল, ইটস নর্মাল। বাট এইটাকে কেন্দ্র করে লিটন দাসকে নিয়ে আমরা এত বেশি মাতামাতি শুরু করছি, লাইক মানে অ্যাজ এ ক্যাপ্টেন হি ইজ ফাবুলাস, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। এই ধরনের থটস আমরা আমাদের ব্রেনে সেট করে নিছি। পরবর্তী সময়ে লিটন দাস কি করছে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজ হারছে। দেন প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারছে। প্রথম ম্যাচটাতে লিটন দাস 29 নাকি 30 বল খেলে 48 রান করছে। এইটা দেখে সাধারণ দর্শক বলতেছে, মানে তাকে বাহবা দিচ্ছে যে সে তার যথেষ্ট ট্রাই করছে, বাট সে পারে নাই। আসলে আমি আপনাদেরকে বলি, এই যে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ বাংলাদেশ হারছে, এর পেছনে একদম প্রত্যক্ষভাবে এই লিটন দাস দায়ী। কিভাবে? তার ক্যাপ্টেন্সি দিয়ে। এখন তার ক্যাপ্টেন্সির জন্যই কিন্তু সে দলে ক্যাপ্টেন কোটায় সে কিন্তু খেলতেছে। এখন যেহেতু সে ক্যাপ্টেন কোটায় খেলতেছে, তার ক্যাপ্টেন্সি যদি ভালোই না হয়, এইরকম জঘন্য হয়, তাহলে তো তাকে দরকার নাই ভাই। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সে বাজে ক্যাপ্টেন্সি করছে। কিভাবে? শুরুতে দেখেন, শুরুতে মাহেদী হাসান প্রথম ওভার বোলিং করছে, একটা উইকেট নিছে। দেন সেকেন্ড ওভারে আপনার হচ্ছে শরীফুল এসে আরেকটা উইকেট নিছে। ওকে, এখন 3 নাম্বার ওভার আপনি কাকে দিবেন? যেই বলার প্রথম ওভারে এসে উইকেট নিল, একটা ভালো পজিশনে আছে ওই বলার আমার, তাকে আমি কেন দিব না? তাকে না দিয়ে আমরা অন্য একজন বলারকে ইউজ করলাম এবং 5 নম্বর ওভারে আবার মাহেদী হাসানকে দিলাম। সেই এই যে মাঝখানের 2-3 ওভার, এই 2-3 ওভারের মধ্যে পাকিস্তানের সালমান আলী আগা এবং হাসান নওয়াজ অলরেডি সেট হয়ে গেছে ভাই। ওরা ওরা বাংলাদেশের ব্যাটসম্যানদের মতো না, যে বাংলাদেশের ব্যাটসম্যানদের যেমন সেট হইতে 20-25টা বল খেলা লাগে, ওই রকম না। ওই 2-3 ওভারের মধ্যেই তারা সেট হয়ে গেছে এবং তারা অসাধারণ একটা পার্টনারশিপ করছে, যার কারণে 200 রান হয়েছে। এবং লাস্টের দিকে এসে দেখেন 200 রানও হয়তো না ভাই, 200 রানও হয়তো না। লাস্টের দিকে এসে আমার 3জন পেস বোলার, 2জন স্পিনার, এই 5জন আমি বোলার নিয়ে খেলতে নামছি। 3জন এমন পিচ এইটা না যে এখানে স্পিন খুব ভালো কাজ করতেছে, এমন পিচ কিন্তু না। তো সেইখানে আমার ফাস্ট বোলারদের প্রত্যেকের ওভার আরো বাকি আছে, আমি তাদেরকে ইউজ না করে আমি আমার দেশের স্পিনারদের ইউজ করতেছি 17, 18, 19 নম্বর ওভারে। কেমনে ভাই? কিভাবে? এটা কোন যুক্তিতে? এমন না যে আমাদের দেশের স্পিনাররা একদম একদম বিশ্ব সেরা, লাইক মুরালীধরন, শেনওয়ান, রশিদ খান, এই টাইপের স্পিনার, এমন না। একদম সাধারণ স্পিনার, তাদেরকে দিয়ে আমি এরকম একটা ফ্ল্যাট পিসে সেট ব্যাটসম্যানদের বিপক্ষে 18, 19, 17 এইরকম ওভার করাচ্ছি, ভাই। হ্যাঁ, এই যে রিশাদ হোসেন আমরা সবাই জানি, সে একদম পাক্কা একজন মিডল অর্ডার বোলার। 7 থেকে 16 এই ওভারগুলা এই ওভারগুলা এই 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 রিশাদ হোসেন করবে। হ্যাঁ, সে পাওয়ার প্লেতেও কার্যকরী না এবং সে আপনার ডেথ ওভারে কার্যকরী না। সে আমাদের রশিদ খানের মতো বলার না, যে খুব বেশি বল সুইং করাইতে পারে, মানে বল বেশি ঘুরাইতে পারে, টার্ন আদায় করতে পারে, এমন না, এমন না ভাই। হ্যাঁ, পাওয়ার প্লেতে এবং ডেথ ওভারে তাকে খেলা সোজা। তো সেইখানে এটা জানা সত্ত্বেও লিটন দাস সেই রিশাদ হোসেনকে 18, 17 এই সকল ওভারে ইউজ করে এবং দেখতেছে একজন বোলার রান খাচ্ছে, মানে রিশাদ হোসেন সে মানে বোলিং এ আসলেই সে রান খাচ্ছে, সেইখানে আমি ওই বোলারকে বারবার কেন ইউজ করতে যাব? কি জন্য ভাই? দেখতেছি সে ম্যার খাচ্ছে, সে আসলে আজকে তার আসলে বোলিং ভালো হচ্ছে না, তাকে আমার কেন ইউজ করা লাগবে, যেখানে আমার বোলারদের এখনো মেইন বোলারদের বোলিং এখনো বাকি আছে? কেন ইউজ করা লাগবে? হাসান নওয়াজ দেখা যাচ্ছে যে পিএসএল এর যে ফাইনালটা হলো, সেইখান থেকে রিশাদ হোসেনকে ইচ্ছা মতো মারতেছে। রিশাদ হোসেন বোলিং এ আসলেই হাসান নওয়াজ খুব ভালো খেলে, রিশাদ হোসেনকে ছক্কা মারে খুব। এখন এটা আমরা দেখছি। দেন প্রথম ওভারে যখন রিশাদ হোসেন বোলিং এ আসলো, হাসান নওয়াজ ব্যাটিং, রিশাদ হোসেনকে মানে 14 রান নিল। দেন যতক্ষণ আমার ক্রিজে ওই ব্যাটসম্যানটা আছে, হাসান নওয়াজ আছে,
ততক্ষণ একটু অফ রাখি রিশাদ হোসেনকে, বা স্ট্রাইক বুঝে রিশাদ হোসেনকে বোলিংটা দেই, সেইটা না। রিশাদ হোসেনকে টানা বল করাইতেই আছে, তারা চাচ্ছে যে হাসান নওয়াজকে রিশাদ হোসেনকে দিয়েই আউট করাবে। অবশ্য ফাইনালি হাসান নওয়াজ রিশাদ হোসেনের বলেই আউট হয়েছে, কিন্তু তার আগে কিন্তু সে তার যা করার সেটা করে দিয়ে গেছে, 22 বলে 44 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে দিয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা কি করছে, সেম একই সময় একই অবস্থায় একই সিচুয়েশনে নেমে তৌহিদ হৃদয় 22 বলে 17 রানের ইনিংস খেলছে। পাকিস্তানের 2 উইকেট পড়ছে 5 রানে, বাংলাদেশের 2 উইকেট পড়ছে বোধহয় 30 রানে। সেই জায়গা থেকে আমাদের 5 রানে 2 উইকেট পড়ছে, এই জায়গা থেকে হাসান নেওয়াজ এসে 22 বলে 44 রানের ইনিংস খেলে দিল। প্রথম 10 ওভারের মধ্যে 31 বলে 63 রানের পার্টনারশিপ করলো সালমান আঘার সাথে। প্রথম 10 ওভারে তারা 100+ রান করে ফেললো। সেই জায়গায় বাংলাদেশি ব্যাটসম্যানরা 30 রানে যখন 2 উইকেট পড়ে গেছে, সেই জায়গা থেকে লিটন দাস এবং তৌহিদ হৃদয় 40 বলে 50 রানের একটা পার্টনারশিপ করলো। এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা, এই তৌহিদ হৃদয় 22 বলে 17 রানের একটা ইনিংস খেললো। ম্যাচটা ওইখানেই শেষ। যেখানে আমার টার্গেট 200+ রানের, সেইখানে আমি কোন হিসেবে কোন যুক্তিতে আসলে আমি এই 22 বলে 17 রানের ইনিংসটা খেলি? যদি তুমি একটা ব্লিস্টারিং ফিনিশ নাই দিতে পারো, তাইলে তোমার উইকেটে সেট হওয়ার দরকার নাই। যারা এই যে কোচিং প্যানেলে আছে, তাদের অবাঞ্ছিত ঘোষণা করা উচিত ভাই। মানে যেই ক্যাপ্টেন এইরকম ব্যাটিং অ্যাপ্রোচ মানে সাজেস্ট করতেছে, বা মানে তাকে উৎসাহ দিচ্ছে, অ্যাপ্রিসিয়েট করতেছে এইরকম একটা ইনিংস খেলার জন্য, সেই ক্যাপ্টেনকে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত। এইরকম একটা সিচুয়েশনে তৌহিদ হৃদয় ক্যাপ্টেনের সাথে 22 বলে 17 রানের ইনিংস খেলতেছে, ক্যাপ্টেন সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, ইনিংস মেরামত করতেছে, তারা মানে অ্যাঙ্কর রোল করতেছে। সেই অ্যাঙ্কর রোলের দিন কি এখন আছে ভাই? সেই অ্যাঙ্কর রোলের দিন কি এখন আছে? এখন এই ক্রিকেটটা চলে না ভাই, এই ক্রিকেট এখন চলে না। এটা বোঝাবে কে? তারা নাকি সোশ্যাল মিডিয়া ফলো করে না, মানুষজন কি বলে সেটা কানে নেয় না। তো কানে নেয় না জন্যই বাংলাদেশ ক্রিকেটের আজ এই অবস্থা। যারা কোচিং এর দায়িত্বে আছে, তারা ক্রিকেটের ঘন্টাটা বোঝে, আমার ঘন্টা বোঝে। আমরা সাধারণ মানুষ যে কথাগুলো বলি, তাদেরকে নিয়ে যে সমালোচনা করি, এইগুলা যদি তারা দেখতো, তাইলে ভাই তাদের মনে হয় তাদের মেন্টালিটিটা একটু হলেও চেঞ্জ হইতো। হ্যাঁ, তাদের এইটাই করা উচিত, সোশ্যাল মিডিয়া বেশি বেশি ফলো করা উচিত, কোন জায়গায় ভুল হচ্ছে সেইটা দেখা উচিত।